যার মৃত্যুতে শেখ হাসিনার গদি নড়ে গিয়েছে, সেই আবু সাইদের মৃত্যু বুলেটে নয়, মাথায় মাথায় আঘাতে ত্বরান্বিত হয়েছে, এমন ময়নাতদন্ত প্রতিবেদনের তথ্য এখন আলোচনায়। এটা নিয়ে কি বলবেন আমাদের যদি সংক্ষেপে একটু বলেন। আপনি কি ময়নাতদন্তের রিপোর্টটা পেয়েছেন খালেদ? ময়নাতদন্তের পেয়েছেন? রিপোর্টটা আমাদের ময়নাতদন্তের রিপোর্টটা আমি একটু দেখেছি আচ্ছা, ভাই। ফাইন। তাহলে আপনাকে একটা ঘটনা বলি। এই ময়নাতদন্তটা আমি কিন্তু দেখার সময় পাইনি, আমি সারাদিন মিনিস্ট্রি কাজে ব্যস্ত ছিলাম। আপনি কি একটু দেখবেন কাইন্ডলি, এটা কত তারিখের ময়নাতদন্তের রিপোর্টটা, কত তারিখের? আচ্ছা, ময়নাতদন্তের আচ্ছা, রিপোর্টটা আমি আমার কাছে আপনাকে একটু ছাপানো। ক্ল্যারিফাই করি। হ্যাঁ, জি। আচ্ছা, ফাইন, আমি আপনাকে ক্ল্যারিফাই করি। আপনার কি মনে আছে আওয়ামী লীগ আমলে ময়নাতদন্তের রিপোর্ট কিভাবে দেওয়া হতো? জি। এটা নিশ্চয়ই আপনার মনে আছে। রাইট। জাজ্জুলুমান হত্যার ঘটনা আওয়ামী লীগ আমলে ময়নাতদন্তে বহু ঘটনা পত্র পত্রিকা পড়েছে, আমরা ঘুরিয়ে দিত। এখন আপনি যদি এই ও আমলেও আচ্ছা আচ্ছা ময়নাতদন্তের আচ্ছা আচ্ছা ঘটনা আচ্ছা, ঘটে, হ্যাঁ, রাইট। ময়নাতদন্তের রিপোর্টটা 24শে আপনার জুলাই মনে আছে? 24শে জুলাই দেওয়া, জি, 24শে জুলাই দেওয়া। জি। অর্থাৎ আওয়ামী লীগ আমলেই দেওয়া। 24শে জুলাই জুলাই। দেওয়া আওয়ামী রাইট, লীগ আওয়ামী লীগ আমলের আমলে। ময়নাতদন্ত রিপোর্ট। রাইট। আপনাদের কি বিচার বিবেচনা বোধ কি হারিয়ে গেছে? আপনাদের যারা এই সমস্ত প্রশ্ন তোলেন, আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা কি ভুলে গেছেন যে আওয়ামী লীগ আমলে ময়না তদন্তের রিপোর্ট, পুলিশের তদন্তের রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট, ওকে। সবকিছু কিভাবে ম্যানিপুলেট করা হতো? কাজে আমরা ঠিক ডেফিনেটলি আবার ময়না তদন্ত করব, এবং এই ময়না তদন্ত যদি ভুল হয়ে থাকে, ম্যানিপুলেটেড হয়ে থাকে, অবশ্যই আমরা দেশবাসীর কাছে প্রকাশ করব। শেখ হাসিনা পতনের পর আমরা সংখ্যালঘু নিপীড়ন, ভাস্কর্য ভাঙা, মাজার ভাঙা, যৌনকর্মী ও হিজড়াদের উপর আক্রমণ, নারীদের প্রতি আক্রমণ, অভিযুক্ত জঙ্গি সংগঠনের নেতাদের জামিন, শীর্ষ সন্ত্রাসীদের জামিন, হিজবুত তাহরীরের প্রকাশ্য তৎপরতা, এগুলি কি আসলে অন্তর্বর্তী সরকারের অবস্থানের প্রতিফলন? আপনার কাছে কি মনে হয়, নাকি সরকারের ভেতরে বা বাইরে অন্য কোনো কিছু তৎপর? যেমন প্রফেসর সলিমুল্লাহ খান বলছেন যে এখানে কয়েক সরকার আসলে কোনটা বা সরকার আসলে কয়টা। আর এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন? মানে আমি অনেকগুলি কথা বলেছি, আপনি চাইলে আমি এটা আবার আবার বলতে পারি, কিন্তু আমার নিশ্চয় মনে থাকবে সংখ্যালঘু নিপীড়ন না, নিপীড়ন, ঠিক মাজার আছে, ভাঙা, বাজার ভাঙা, যৌনকর্মী হিজড়াদের আক্রমণ, ঠিক ইত্যাদি। আছে, ঠিক আছে। জি। আপনি যে সমস্ত ঘটনা বলেছেন, এগুলি জি। সবই অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক, এবং আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন উপদেষ্টারা এসবের বিপক্ষে কড়া বক্তব্য রেখেছে, সরকারের পক্ষ থেকে বক্তব্য রেখা হয়েছে। তবে খালেদ, আপনাকে আমি একটু বিনয়ের সাথে একটা কথা বলি। যখন আমি আপনার টক শো করতাম, যখন আমি হুম। এই সরকারে আসার আগে কথা বলতাম, আমি কিন্তু নিজে বলতাম যে সরকার এত নিপীড়ন চালাচ্ছে, এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে, সরকারকে ওয়ার্ন করার চেষ্টা করতাম। আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী, তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে মেরে ফেলাবে, এরকম কথা বলা হতো না খালে? হুম। তো আমরা যেই অরাজকতার আশঙ্কা করছিলাম আওয়ামী লীগের 15 বছরের অপশাসনের কারণে, মানুষের প্রতি অকথ্য নিপীড়ন নির্যাতনের কারণে, মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে, এটার আউটবার্টস হিসাবে আমরা যতটুকু খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম, আপনাকে বিনয়ের সাথে বলি, ততটা খারাপ অবস্থা হয় নাই। খারাপ অনেক কিছু ঘটেছে, ততটা খারাপ কিছু হয় নাই। তারপরও যেগুলি খারাপ কিছু ঘটেছে, সেখানে আমাদের সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে, অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি। আপনাকে একটা এক্সাম্পল বলি, আদালত প্রাঙ্গণে যখন হামলার ঘটনা ঘটলো, তখন এটা তো আসলে দেখার কথা হচ্ছে, ধরেন আহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু আমাদের এখানে অনেকে মনে করি কি, যেহেতু আমি আইনমন্ত্রী, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে আমার আমার এটা আমার না রে ভাই। তারপরও আমরা একসাথে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করি, সব ব্যর্থতার ক্ষেত্রে যৌথ দায়িত্বের অংশ হিসাবে আমারও দায় দায়িত্ব আছে। কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্রণালয় দেখার বিষয় না। তখন আমি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বললাম, কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব, মানুষ এত ক্ষুব্ধ। আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে এই মানুষ যেভাবে মারতে আসছে, আপনারা ঠেকান না কেন? পুলিশ বলে পুলিশ ঠেকাতে গিয়েছিল, তখন তো পুলিশের মরাল কারেজ ছিল না। যারা মারতে এসছে তারা পুলিশকে অকথ্য গালাগালি করে বলছে, তোরা শেখ হাসিনার পুলিশ না, মাইরা তোদেরকে ঝুলায় রাখবো, আমাদের ধাক্কা দিস। মানে পুলিশের তো তখন মরালিটি নাই। কিছুদিন আগে পুলিশের বাহিনীর সদস্যরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই পুলিশ কি ওই মরাল কারেজটা থাকে? তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করা শুরু করলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো সময় ইচ্ছা করলে শুনানি করতে পারেন, তাহলে সকাল 7টায় শুনানি করেন। মানুষ তো সকাল 7টায় জড়ো হবে না। আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান এফ রহমান, ওনাদের পরে শুনানিটা সকাল 7টায় হয়েছিল, কেউ ওনাদেরকে মারে নাই। এরকম আমরা বিভিন্ন রকম ভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি, সব আপনাকে বলতে পারবো না। প্রতিনিয়ত সেটা নিয়ে আমরা ভাবি, আমরা উপদেষ্টা পরিষদ সদস্য বসি, সবাই চেষ্টা করে। কিছু জিনিস আমরা করতে পারি না, কারণ আপনি বিপ্লব পরবর্তী সময়ে মানুষের অনেক অন্য ধরনের এক্সপেকটেশন থাকে, এত বছরের রাগের আউটবার্টস থাকে। আর সলিমুল্লাহ ভাই যেটা বলেছে যে বিভিন্ন ধরনের সরকার, ওটা আমি বলতে পারে, আমাদের তো আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না। পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় কি, তারা অনেকদিন একসাথে কাজ করে, তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকে, তাদের একটা দক্ষ কর্মী বাহিনী থাকে। আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই, আমরা সবাই একসাথে নতুন করে আসছি। আর, আমাদের এটি 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 আমার মনে হয় যে এই বক্তব্য পরিষ্কার। শুধু বাংলাদেশের সংখ্যালঘু সামনে তাদের বড়
পূজা আসছে, তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তাদের মধ্যে থেকে কেউ কেউ জানতে চাইছেন যে এই 4 দিন তারা নিশ্চিন্তে পূজা করতে পারবেন কিনা। এক বাক্যে আপনি এটা কোনো কিছু বলবেন কিনা, আমরা পরবর্তী প্রশ্নে এটা যাবো। এটা আপনার কাছে একটি প্রশ্ন ছিল। এখন পর্যন্ত যতগুলা ধর্মীয় অনুষ্ঠান হয়েছে, ধরেন জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়েছে, সেটা তো ভালোভাবে হয়েছে। আমরা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করব। কারণ একটা জিনিস কি জানেন, যে বাংলাদেশে শুধু যে আপনার মানে আহ, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে সাম্প্রদায়িক ঘটনা ঘটে সেটা না, অনেক ধরনের কারণে করা হয়। কিছু কিছু ক্ষেত্রে স্যাবোটাজ করা হয়, কিছু কিছু ক্ষেত্রে আমি জন্মাষ্টমীর অনুষ্ঠানে যখন আমাদের হিন্দু সমাজের ভাই বোনরা ছিলেন, সেখানে আমি বলেছিলাম দেখেন, কিছু কিছু ঘটনা আছে, ধরেন বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টে যদি কোনো হিন্দু মাস্তান থাকে তাদের দলে, সে যদি অত্যাচার করে থাকে, মানুষ রিভেঞ্জ হিসাবে তাকে মারার চেষ্টা করলো বা এ করলো, এটা তো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে করে নাই, এটা করেছে পলিটিক্যাল এনিমি হিসাবে। খারাপ, এটাও খারাপ খুব। তো আমরা যেন সাম্প্রদায়িক ঘটনার সাথে অন্যান্য ঘটনাগুলোকে পৃথক করার চেষ্টা করি, এটা আমি ওনাদেরকে বলেছিলাম। আমার খুব ভালো লেগেছে, ওনারা এটাকে একসেপ্ট করেছেন, আমার সাথে এটা নিয়ে কোনো আর্গু করেন না। ওরা বলেছে এরকম হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, ধরেন এটা আমরা সবসময় মনে রাখি, ধরেন আমাদের এখানে যদি সাম্প্রদায়িক ঘটনা ঘটে, ভারত সাথে সাথে প্রচন্ড আপনার এটা নিয়ে ইন্টারন্যাশনাল একটা নয়েজ তুলে ফেলে। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতাম, তো ভারতে যে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটে, আমি ওখান থেকে বলার চেষ্টা করতাম যে আমরা খুবই উদ্বিগ্ন যে ভারতে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটছে কেন। তা আমার এই ভারতীয়দের নীতি নির্ধারকদের সাথে কখনো বৈঠক হলে, আপনাকে একটা জিনিস বলি, আমার সাথে অনেক দেশের দূতাবাসের লোকজন দেখা করেছে, ভারতের দূতাবাসের লোকজন দেখা করে নাই। আমার খুব ইচ্ছা আছে উনি দেখা করলে আমি ওনাকে বলবো যে ভাই, আপনি যে আমাদের এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হলে উদ্বেগ জানার খুবই জাস্টিফাইড, তাহলে একই ভাবে আপনার এখানে যে মুসলমানরা নির্যাতিত হয়, আমরা কি আপনাদের এখানে উদ্বেগ জানাতে পারবো? এটা তো এটাই তো না, না, সত্যতার প্রশ্ন। আসিফ ভাই, সেটা তো হচ্ছে যে মানে আপনি একটি দৃষ্টান্ত বা একটি উদাহরণের বদলে আরেকটি দৃষ্টান্ত বা উদাহরণ খাড়া করলেন, কিন্তু আমাদের যারা নির্যাতিত থাকলো তাদের তো আর সেটাতে আসলে, বা পশ্চিমবঙ্গে বা ভারতে যদি আমি বলি, ভারতে যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তার জন্য তো আর এটা আসলে কোনো ভালো ফিলিং না যে বাংলাদেশে না একজন না, প্রশ্ন আসে না, প্রশ্ন তার আসে মানে না। আমি এটা আপনাকে তো একটা জিনিস ইটস বলি। নট টিট ফর ট্যাট, মানে আমরা তো এরকম নো নো দেখতে নো চাই না নো, আসলে। আমি শুধু ভারতের উদ্বেগের প্রসঙ্গে এটা বললাম। আপনাকে একটা জিনিস বলি, সংখ্যালঘু নির্যাতন, সংখ্যাগুরু নির্যাতন, গরিবের নির্যাতন, নারীদের নির্যাতন, শিশুদের নির্যাতন, যে কোনো নির্যাতন, যে কোনো নির্যাতন বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে। এখানে মানুষ যে এই পরিচয়টাই মুখ্য হওয়া উচিত। আজকে ওকে। আপনি যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে, এই যে ধরেন হলের মধ্যে পিটিয়ে মেরে ফেললো বা এই ধরনের ঘটনা, এটা কি সংখ্যালঘু হিসাবে মেরেছে? তারপরে আপনি যে মাজার ভাঙার কথা বললেন, ওটা কি সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে? ওরা কি সংখ্যালঘু? মাজারে যারা, ওরা কি সংখ্যালঘু? তো যত ধরনের নির্যাতন আছে সবকিছুকে আমাদের নিন্দা জানাতে হবে, সবকিছুর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আম, একটি জায়গায় আপনি বলেছিলেন, আমি আপনাকে উদ্ধৃত করছি, এটাই ভারত প্রসঙ্গ, যে আমরা পত্র পত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে। আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? আচ্ছা 26 লাখ ফাইন, ভারতীয় এখন কি করছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। অনেকে ওকে। এটা কনফিউশন ছড়ানোর জন্য, এটা তো আপনি ক্লিয়ার আছেন, এটা রাইট, আমি হ্যাঁ, উপদেষ্টা হওয়ার পর বলি নাই। আগেই এটা বলেছেন। উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি, সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম। এখন আপনাদের যেই আপত্তিগুলো আসছে, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে কি 26 লাখ আছে কিনা। তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, ফিনান্সিয়াল এক্সপ্রেসে 2009 সনে বলা হয়েছিল 5 লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে, 2009 সনে। হুম। 2015 সনে ডেইলি স্টারের রিপোর্ট, 2015, আজকের থেকে 9 বছর আগে, হুম। সিপিডি সিপিডি বলেছে রেমিটেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম। 2013 সনে $3.71 বিলিয়ন, $3.71 বিলিয়ন 2013 সনে পাঠানো হয়েছে। এবং সেই রিপোর্টে বলা হয়েছে এটা অফিসিয়াল ফিগার, হুম। আনঅফিসিয়াল ফিগার এর চেয়ে আরো অনেক বেশি। এখন আপনি বলেন, যদি এইরকম কোনো অ্যামাউন্ট থাকে যে আনঅফিসিয়াল ফিগার মিলে যদি এটা ধরেন ডাবলই ধরি আমি, তাহলে প্রায় $8 বিলিয়ন পাঠানো হয়। হ্যাঁ, এখন এই বিপুল পরিমাণ রেমিটেন্স যারা পাঠায়, ভারতে যদি পাঠানো হয়, ওরা কি ভারতীয় না অন্য দেশের? তার মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে। আমি যে আপনাকে ফিগারটা বলেছি 26 লাখ, সেটা হচ্ছে কম হতে পারে, আবার বেশি হতে পারে, এক্সাক্ট চিত্র আমরা জানি না। না, কিন্তু কেন প্রফেসর, জানি না আপনাকে, কিন্তু প্রফেসর আপনাকে আমি আরেকটু বলি না, আরেকটু বলি আপনাকে কেন জানি না। আজকে দেখবেন সালমান এফ রহমানের সাথে এনএসআই চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে, আপনি ফেসবুকে খুঁজলেই পাবেন, টেলিফোন রেকর্ড তখনকার সময়। সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না, তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে। এবং উনি ধমক দিচ্ছেন এনএসআই চিফকে যে বিডার অনুমোদন এখানে লাগে না, তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা, তুমি অন্য জিনিস দেখবা কিনা, দেখবা কেন? এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি ভারতের কথা বলে না ওখানে।
কিন্তু আপনি আমাকে বলেন, আপনি মানে পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে, অনুমোদন লাগে না, এটা সালমান এফ রহমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন? হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রে লাগতো না, কারণ ভারতের বিরুদ্ধে তো আমাদের একটা নতজানু নীতি ছিল। এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন, আমরা একটা কনক্লুশনে আসতে পারি বিপুল পরিমাণ ভারতীয় আনডকুমেন্টেড এখানে কাজ করছে। জিনিসটা হইলো যে আপনারা এখন সরকারে আছেন, আপনাদের কাছে কি কোনো তথ্য, মানে ওরা যদি রেমিটেন্স পাঠাতে হয় সেটা একটা প্রপার ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে। ওরা যদি এখানে কাজ করে তাহলে সেটার একটা কোনো না কোনো ভাবে পাসপোর্ট দিয়ে তারা যদি এন্ট্রি করে সেটা তাদের এখানে থাকবে। ঠিক আছে, সেই হিসাবটা আছে কিনা, আপনারা সেই হিসাবটা জানতে চেষ্টা করছেন কিনা, নাকি আপনারা মানে পত্র পত্রিকার গত সরকারের আমলের রিপোর্টের উপরে ভরসা করতে? প্রশ্ন সেটি। ধন্যবাদ, আপনি প্রশ্নটা করেছেন। আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি, আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন গিয়েছিলাম তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন, উনার ধারণা ছিল এটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের বিষয়। আমি প্রথমেই আপনাকে ক্লিয়ার করি, বাংলাদেশে যারা বিদেশি চাকরি করেন আইদার লুকিয়ে অথবা প্রকাশ্যে, এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। আমি হচ্ছে বিদেশে যারা বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয়ের বিষয়। আমি আমার 3টা মন্ত্রণালয় নিয়ে এত ব্যস্ত থাকি, আমি আপনাকে অনেস্টলি বলি, আমার প্রথম 1 মাসে আমি 3-4 ঘন্টা ঘুমাতাম, আমি 16 ঘন্টা কাজ করেছিলাম, আমি শুক্রবার দিন অফিস করতাম, সচিবালয় সবাই আছে, আপনারা খবর নিয়ে জিজ্ঞেস করেন। অবশ্যই অবশ্যই। ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই। তবে এই মন্ত্রণালয়ে যিনি কাজ করেন, যারা কনসার্ন অথরিটি আছে, আমি তাদের কাছে কিছু কিছু নিয়ে জানতে চেয়েছি, আমি এখনো সঠিক উত্তর পাই নাই। আপনি জানেন বিডা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ করার কাজ চলছে। আমি আপনাকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে অন্য কোনো উদ্যোগ থাকতে পারে, কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে। ভারতীয় শুধু না, এই দেশে যারা চাকরি করে তাদেরকে প্রপারলি চাকরি করতে হবে। যদি বাংলাদেশে স্কিল ওয়ার্কার থাকে, অন্য দেশ থেকে আপনি ওয়ার্কার আনতে পারবেন না। যারা কাজ করে তাদের প্রকৃত বেতন দেখায় কাজ করতে হবে, জব পারমিট লাগবে, তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে। এইসব ব্যাপারে অবশ্যই অবশ্যই আমি সোচ্চার হব, এখনো সোচ্চার আছে। আপনাকে যদি বলি, এখনো আমি সরকারের বিভিন্ন পর্যায়ে এসব কথা তুলেছি, কিন্তু আমি একদম ফর্মালি যখন উপদেষ্টা পরিষদে আলোচনা হবে অবশ্যই আমি জিনিসগুলো তুলবো। কিছু কিছু ব্যাপার আমি কোথায় প্রশ্ন করছি, কোথায় উত্তর জানতে চাচ্ছি, আমি আপনাকে সবকিছু এখন বলতে পারবো না, তবে এটা আমি আপনাকে কনফার্ম করি, অবশ্যই এই ব্যাপারে আমার দৃষ্টি থাকবে। এই প্রফেসর আসিফ নজরুল, বর্তমানে যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন জনাব তৌহিদ হোসেন, তৌহিদ হোসেন সাহেব কিন্তু আমাকেও বলেছিলেন একটি ইন্টারভিউতে বাংলাদেশে এই বিপুল সংখ্যক লোকের চাকরি করার কথা, বিপুল পরিমাণ রেমিটেন্স ভারতের পাঠানোর কথা। তো সেটা নিশ্চয়ই তিনি অবগত আছেন। 50 দিন একটা সময়, তিনি নিশ্চয়ই এই ব্যাপারটাও দেখবেন। আমরা এই অনুষ্ঠান যদি তিনি দেখে থাকেন আমাদের এই আহ্বান রেখে যাবো। তবে খালেদ, আমি একটা জিনিস বলি, এখানে যারা কন্ট্রাকচুয়াল চাকরি করেন, যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন লোকজনকে নিয়ে আসেন, তারা তো নন ডকুমেন্টেড। সো প্রকৃত সংখ্যা আমি পাবো না। আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমার ব্যক্তিগতভাবে পরিচিত একটা প্রতিষ্ঠানে যখন আমি দেখলাম অনেক ফরেনার চাকরি করে, মানে ভারতীয় চাকরি করে, স্পেসিফিক্যালি বলি অনেক না, 7-8 জন ভারতীয় চাকরি করছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি খুব ঘনিষ্ঠ, যে আপনি কেন দিচ্ছেন চাকরি? বলে শেখ হাসিনার গভর্নমেন্টের আমলের কথা, বলে উনাদেরকে চাকরি টাকরি না দিলে সরকার ভাবে আমরা অন্য পক্ষের লোক। এইরকম একটা সিচুয়েশন দেশে বিরাজ করতো। এখন আপনার এই সরকার পরিবর্তনের পর নিশ্চয়ই ওই লোকগুলাকে আর কাজে রাখা হবে না, বুঝতে পারছেন? হয়তো ওই প্রয়োজনীয়তা নাই। ফলে আপনি অ্যাকচুয়াল নাম্বার পাবেন কিনা আদৌ সেটাও সন্দেহ আছে, কাছাকাছি নাম্বার পাবেন। আমরা সেই হিসাবে